আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী বছর থেকে পেনশন স্কিমের আওতায় আসবেন শিক্ষকরা, বললেন ওবায়দুল কাদের। আলোচনা ফলপ্রসূ কর্মবিরতির বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত জানালেন শিক্ষক নেতারা। দেশের 50 শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে 100 শয্যায় উন্নীত করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রাজবাড়ীতে পদ্মা ও যমুনার পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল। শরীয়তপুরের জাজিরায় 8 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙ্গনে বিলীন ফসলি জমি সহ অনেক বাড়িঘর। এবং সাগরে মাছ ধরা 2 মাসে নিষেধাজ্ঞা প্রায় শেষ, নৌকা ভাসানোর অপেক্ষায় দিন গুনছেন পটুয়াখালীর জেলেরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আগামী বছর থেকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি আশা করেন আলোচনার মাধ্যমে জটিলতার সমাধান হবে। এদিকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। এই সময় কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি বিরোধী বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রত্যয় স্কিম বাতিল সহ 3 দফা দাবিতে জুলাইয়ের শুরু থেকে কর্মবিরতি সহ আন্দোলন করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। চলমান পরিস্থিতিতে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষকদের 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে। এতে সরকারের পক্ষে শিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন। 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশন নিয়ে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলব। পরে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তাদের দাবিনামা প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ একটি কুচক্রী মহল কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ভর করেছে জানিয়ে ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, তাদের অন্যায্য দাবির কারণে সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। আইনের আওতার বাইরে গেলে তো সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূল নীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশেই সরকারি চাকরিতে কোটা ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেওয়া হয় বলেও জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের 50 শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে 100 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। সকালে নীলফামারী সদর উপজেলার দিঘলডাঙ্গিতে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে জমি অধিগ্রহণ সমস্যার সমাধান হয়ে গেছে জানিয়ে খুব শীঘ্রই অন্যান্য সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ সদস্য সিদ্দিকুল আলম, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশেই 50 থেকে 100 করার জন্য তালিকা দেওয়া আছে। আমরা প্রায়োরিটি বেশি কোন জায়গায় করা বেশি দরকার সেইভাবে আমরা করব। একবারে তো সবকিছু করা সম্ভব না, তবে এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। পঞ্চম যে ফিফথ সেক্টর প্রোগ্রামে আমরা এগুলো নিয়ে কাজ করব। বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা ও যমুনার নদীর পানি। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে ডুবে গেছে ওই এলাকার ফসলি জমি, ফলে আধা কাঁচা ফসল কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এদিকে জামালপুর ফেরিঘাট পয়েন্টে যমুনার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঘরে ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রে থাকা বন্যা দুর্গতরা। সরকারি ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ তাদের। এদিকে দেশের কিছু কিছু এলাকার নদ নদীর পানি কমতে শুরু করলেও বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশু খাদ্যের সংকট বেড়েছে
পানিবাহিত রোগের প্রকোপ। কুড়িগ্রামে জেলা প্রশাসন থেকে বন্যা কবলিত মানুষের জন্য চাল, শুকনা খাবার ও নগদ টাকা বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডের চরে 8 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের কারণে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি সহ অনেক বাড়িঘর। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডে সুপারিশ পাঠানো হয়েছে। উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে 8,000 হেক্টর জমির পাট নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার পাট চাষি। বন্যার কারণে পাটের আঁশ পরিপক্ক হবার আগে কেটেও ক্ষতি কমানো যায়নি। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে প্রায় 2 সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চলতি মৌসুমে জামালপুরে নষ্ট হয়ে যেতে বসেছে অধিকাংশ জমির পাট। চলতি মৌসুমে জামালপুর জেলায় 24,280 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষ করা হয়। তার মধ্যে 8,000 হেক্টর জমির পাট নষ্ট হয়ে গেছে। এক বিঘা জমি পাট লাগাইছি, মনে করেন পানি আসিয়া এটা নষ্ট হয়ে গেল। পাটের উপর দিয়ে পানি হয়ে ঢলাইয়া পাট তলায় গেছে না, পানি হাউরে পাটের আবাদ দিলে একবারে খাইয়ে গেল, মাটি পুরি টরি শেষ হয়ে গেল। গরিব মানুষ আমি কি খাই বাঁচব। বন্যার কারণে পাটের আঁশ পরিপক্ক হবার আগে কেটেও ক্ষতি কমানো যায়নি। সরকারি সহযোগিতা ছাড়া এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন পাট চাষিরা। সরকার যদি আঙ্গরে কোনো করে সাহায্য করে তাহলে আমরা বাঁচব, নাহলে তো আমরা নিরুপায় হয়ে গেছি। আমরা বন্যায় ডুবে যাওয়া পাট বাঁচাতে চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যে আবহাওয়ার পূর্বাভাস পেয়েছিলাম তা কৃষকদের মাঝে দ্রুত সম্প্রসারণ করেছি। কিছু সম্মানিত কৃষকগণ তারা বন্যার পানি আসার আগেই পাট কর্তন করে তারা জাগ দেওয়ার পদ্ধতিতে যেতে পেরেছে, কিন্তু অনেক কৃষকরাই যেতে না পারায় বন্যার পানি দ্রুত জামালপুরে প্রবেশ করায় 8,027 হেক্টর জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সরকার দ্রুতই পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জামালপুরের ক্ষতিগ্রস্ত পাট চাষিদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 100টি পয়েন্টে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বৃহত্তর রংপুরে 5 জেলার 12টি উপজেলার তিস্তার পারে একযোগে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ির ব্যাংকপাড়া ও হাজিপাড়া এলাকায় গণ অবস্থান কর্মসূচিতে অংশ নেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সোফিয়া রহমান সহ স্থানীয় নেতারা। এ সময় তিস্তা পারে মানুষের জীবন মান উন্নয়ন ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেন তারা। সাগরে মাছ ধরার উপর দীর্ঘ 65 দিনের নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে। দীর্ঘ এই অবসর সময় ট্রলার মেরামত সহ অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছেন জেলে ও ট্রলার মালিকরা। দিন যত ঘনিয়ে আসছে ব্যস্ততা ততই বাড়ছে। তবে দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় বেশ অনটনে কেটেছে জেলেদের জীবন। এখন সাগরে নৌকা ভাসানোর অপেক্ষায় দিন গুনছেন তারা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 20 মে থেকে 65 দিনের নিষেধাজ্ঞায় অলস সময় পার করে এখন শুরু হয়েছে তোড়জোড়। জাল ঠিক করা, ট্রলার মেরামত করাও প্রায় শেষ। আর কদিন বাদে নিষেধাজ্ঞা উঠে গেলেই নৌকা ভাসাবেন সাগরে। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকায় বেকার হয়ে পড়ে জেলে সহ এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষ। জিনিসপত্রের দাম বৃদ্ধি ও অন্য কোনো কাজে অভ্যস্ত না হয় সংসার চালাতে হিমশিম দশা হয় তাদের। সরকারের সহযোগিতা সবার কাছে পৌঁছায় না বলেও অভিযোগ জেলেদের। মানে আমরা কিছুই পাই না, গুরুগার হলেই আমাকে না খাই থাকতে হয়, কিন্তু সরকারও তেমন আমাকে সহযোগিতা করে না। সাহায্য একটু যদি বাড়তি হইতে আমরা চল্লা গুড়াগাড়া লইয়া চল্লা খাইয়ে লইয়া থাকতে পারতাম। আমরা তো সাগর পয়সা দিয়ে অপরাধ দেয় সরকার, যার আমরা মাইনা চলি। এদিকে সাগরে মাছ ধরে এমন 5,300 জেলেকে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছের উৎপাদন বাড়বে বলে আশা তার। এই যে 65 দিনের অবরোধে যে ধার দেনা হয় এগুলা ফুরিয়ে উঠতে পারতেছে না, এরা খুব অসহায় জীবনযাপন করবে। আর মাত্র 10 দিন, 23 জুলাই থেকে উঠে যাবে নিষেধাজ্ঞা। সাগরে নৌকা ভাসানোর দিন গুনছেন জেলেরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
আইটি সেক্টরে আগামী 5 বছরে নতুন করে আরো 10 লাখ তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পঞ্চগড়ে দেবীগঞ্জে প্রায় 60 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক GSM জাফরুল্লাহ ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি ও ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অপসের 2 বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের 3য় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডাক্তার গিয়াসউদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা, ডিজিও কোর্সের কোঅর্ডিনেটর গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান ও 500 শয্যা বিশিষ্ট আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 3য় ব্যাচে ডিও এবং ডিজিও কোর্সে 6 জন শিক্ষার্থী আদ্দিন সকিনা মেডিকেল কলেজ পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU এর অধীনে কোর্স দুটি চলমান রয়েছে। 2022 সাল থেকেই সেখানে কোর্সগুলো চালু হয়। এর আগে 2টি ব্যাচে 14 জন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পাশ করে বের হয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। পার্ট আছে, এই পার্ট ওয়াইজ আমরা সেভাবে করে পাঠদান আমরা দিতে থাকি এবং সেটাকে শেষ করে দিয়ে আমরা তখন পরীক্ষার জন্য পাঠাতে চাই। অর্থাৎ আমাদের যেগুলো ডিউটিস স্টুডেন্টদেরকে ডেভেলপ করে দেওয়া, সেইভাবে করে আমরা তাদেরকে ডেভেলপ করে দিতে চাই। কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি প্রতিবন্ধী মজনু শেখকে। ছোটবেলায় শারীরিক গঠন নিয়ে অনেকেই তাকে অবহেলা করলেও এখন সেই মজনুই সবার ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন। হোমিও চিকিৎসক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। তীব্র ইচ্ছাশক্তি আর মনের জোর থাকলে কোনো বাধাই যে মানুষকে ঠেকিয়ে রাখতে পারে না, এর উজ্জ্বল উদাহরণ ফরিদপুর সদর উপজেলার মাতচর ইউনিয়নের মজনু শেখ। জন্মের পর থেকেই অন্যদের মতো বেড়ে ওঠেননি তিনি। এ নিয়ে তাকে শুনতে হয়েছে নানা কটু কথা, সইতে হয়েছে মানুষের অবহেলা, কিন্তু সমাজের সেই অবহেলা, অপমান উপেক্ষা করে এখন তিনি একজন সফল মানুষ। হোমিওপ্যাথি কলেজ থেকে পাশ করে নিজ এলাকায় কর্মজীবন শুরু করেন। প্রতিদিন তার কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন অসহায় দরিদ্র রোগীরা। তার যে সুনাম অর্জন সে করেছে, এ বিষয়ে আসলে সে প্রশংসার দাবিদার। আমরা এলাকাবাসী তাকে অনেক ভালোবাসি। যে দিতে পারবে না সে কি চিকিৎসা বিনিয়ে মারা যাবে, উনি আসলে নিজে মানবতা করে ওনারে ছেড়ে দেয়। দিবার পারলে দিয়েন, না পারলে না দিয়েন। মজনু শেখ জানান, শারীরিক প্রতিবন্ধিতা তার চলার পথে বাধা হতে পারেনি। যদি কোনো ধনী ডোনার, টাকাওয়ালা, ভালো মনের মানুষ আমাকে সাহায্য করে, তাহলে হয়তো আমি সারা বছরই গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করতে পারি। যারা একদিন মজনুকে অবহেলা করত, এখন তারাই তাকে নিয়ে গর্ব করে। মজনু শেখ এখন হয়ে উঠেছেন অনুকরণীয় ব্যক্তিত্ব, অবহেলিত মানুষের প্রেরণা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নিটিং ফ্যাক্টরির অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং সদ্য ঘোষিত নতুন নিটিং মজুরি বাস্তবায়নের দাবিতে 15 জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল নিটিং ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক জরুরি সভায় এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম সারওয়ার। এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানি নির্ভর কাঁচামালের দাম বৃদ্ধি ও নিটিং মেশিনারিজের অ্যাক্সেসরিজ, পরিবহন খরচ ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি সহ সর্বোপরি শ্রমিকের মজুরি বাড়ায় নিটিং ফ্যাক্টরিগুলোর মালিকদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতারা সভায় উপস্থিত ছিলেন। স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় জামালপুর, নড়াইল ও নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জামালপুর মির্জা আজম অডিটোরিয়ামে 1564 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার 10 জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। সরকারি আশিক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুনা রশিদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন ও প্রথম আলোর আঞ্চলিক সম্পাদক তুহিন
সাইফুল্লাহ এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। নড়াইলে পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন শেখ রিজেন্সি গেস্ট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 শতাধিক শিক্ষার্থী ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 10 গুণী শিক্ষককেও এ সময় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। নওগাঁয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার 750 জন GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি 10 গুণী শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী চলে উৎসব। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ফরিদপুর শহরে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। পরে সুধী সমাবেশে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংসদ সদস্য একে আজাদ, সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু, সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বক্তব্য রাখেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এবং জেলা পরিষদের তত্ত্বাবধানে 180 কোটি টাকা ব্যয়ে টেপাখোলা রিসোর্ট তৈরি হচ্ছে, যেখানে থাকছে স্কুল, জিমনেশিয়াম, মিউজিয়াম, মসজিদ, রিসোর্ট, সুইমিং পুল ও বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ নানা স্থাপনা। জয়পুরহাটে 5 বিবিতে এক কৃষকের লিজ নেওয়ার জমির 1200 কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় 6 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় 5 বিবি থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। ভুক্তভোগী কৃষক জয়নুল হক জানান, 5 বিবি উপজেলার বীরনগর এলাকায় রিপু চৌধুরীর কাছ থেকে 8 বিঘা জমি 3 বছর পূর্বে লিজ দিয়ে তিনি কলা চাষ শুরু করেন। এতে লিজদাতাকে প্রতি বছর 60,000 টাকা দিতে হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত আম চাষ করে সফল হয়েছেন কামাল হোসেন নামে এক চাষি। এবছর তিনি 12 একর জমিতে আম্রপালি ও বাড়ি ফুল জাতের বিষমুক্ত আমের চাষাবাদ করেন। এতে 20 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। এছাড়া তাকে দেখে এলাকার অন্যান্য কৃষকরাও ব্যাপক হারে আম চাষে উদ্বুদ্ধ হয়েছেন। বর্তমানে 5 জন কর্মচারী তার বাগানে কাজ করছেন। সেখানে কাজ করে তারাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। কৃষি বিভাগ জানায়, চলতি বছর ভালুকায় 270 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যা গতবারের তুলনায় অনেক বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।